This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে প্রথমেই দেখাই বিগ ওয়ালে পাঁচ কথার দুটো ইস্যু প্রথম ইস্যু পাঁচ কথার প্রথম ইস্যু পাকিস্তানি পাসপোর্টে ভারতীয় ভোটার দেখাবো আজ পাঁচ কথায় ইস্যু দুই পানশালার পাঁচিলে থমকালো জীবন যুদ্ধ মর্মান্তিক ঘটনা অবশ্যই দেখাবো পাঁচ কথায় ইন ডিটেইল পাঁচ কথার শুরুতেই নজরে পাকিস্তান তবে চোখ রাখবো মালদায় আমরা কি দেখি রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ হলেই পুলিশ বাধা দিতে যায় প্রতিবাদীদের আটক করে কাল মালদায় সুকান্ত মোড়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিশি রোষের মুখে পড়ে এক তরুণকে আটক করে পুলিশ কিন্তু এরপরই জনতার ক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্মী জনতা বলতে থাকে আপনার তো গর্ব হওয়া উচিত বুক ফুলিয়ে যাওয়া উচিত চাপে পড়ে তরুণকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ তারপর প্রতিবাদ চলতে থাকে पाकिस्तान मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद पाकिस्तान আমি পাকিস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছিলাম হ্যাঁ আমি রোডের মধ্যে লাগাচ্ছিলাম হ্যাঁ স্যার যদি এসে বলতো যে ভাই লাগাও না সেটা আমি এটা দোষটা কি ও কি ওর দোষ কি ও কি কোন ক্রাইম করেছে এত লোক আছে 500 লোক আছে আপনি বলুন অন্যায় কি করেছে ও পাকিস্তানের দেশদ্রোহী না তো ও তো পাকিস্তানের বলে দেশদ্রোহী আজকে দেখছেন না কাশ্মীরে কি অবস্থা পাকিস্তানের লোক এসে করছে ভালো করছে আপনার তো গর্ব হওয়া উচিত স্যার আপনার তো গর্ব হওয়া উচিত স্যার বুক ফুলিয়ে ঘোরা উচিত ও ভালো কাজ করছে হ্যাঁ ছেড়ে দিন ও তো ভালো ছেলে ও তো দেশের জন্য কাজ করছে না না বার কর ষাট এখনই ষাটো তুমি ষাট সবাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেবো পাকিস্তানে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান উনি আটক করেছিলেন কিন্তু পরবর্তীতে আবার ছেড়ে দিয়েছে হ্যাঁ এবার দেখাবো সেই এক্সক্লুসিভ খবর পাকিস্তানি পাসপোর্টে ভারতীয় ভোটার না কোনো অভিযোগ নয় পাকিস্তানি নাগরিক আটারি বর্ডারে দাঁড়িয়ে নিজেই স্বীকার করেছেন কিভাবে পাক নাগরিক আমাদের দেশে ভোট দিলেন বাংলাদেশি জঙ্গি সাদ রাডির ভারতীয় ভোটার কার্ড ছিল তাও এক জায়গায় নয় দুটো জায়গায় মুর্শিদাবাদের ভগবানগলা আর নওদায় এবার মিলল ওসামার খোঁজ কোন উদ্দেশ্যে ওসামারা ভারতে থাকছে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পাকিস্তানিদের খুঁজে বের করতে সব রাজ্যকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপরেই খোঁজ পাকিস্তানি ওসামাকে খুঁজে বের করল জম্মু কাশ্মীর পুলিশ উড়ি থেকে আটারি বর্ডার হয়ে ওসামাকে পাকিস্তানে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে हम 2008 में आए थे 24/11/2008 में रावलपिंडी इस्लामाबाद जी यहाँ का नहीं बना हुआ हमारा पासपोर्ट हम ऐसे पाकिस्तानी नेशनल्स वहाँ से पासपोर्ट अप्लाई करके थ्रू लीगल तरीके से आए थे हम রাওয়ালপিন্ডিতে বাড়ি তাহলে জম্মু কাশ্মীরে কি করছিলেন ওসামা সাংবাদিক খুঁটিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক তথ্য সামনে हमने वोट भी कास्ट किया हमारे हर एक डॉक्यूमेंट्स यहाँ के बने आधार कार्ड है इलेक्शन कार्ड है राशन कार्ड है हमारा পাকিস্তানি পাসপোর্টে ভারতীয় ভোটার পাকিস্তানি নাগরিকের ভারতীয় ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড 2008 থেকে 2025 ভারতেই পড়াশোনা এখন কলেজে পড়ছেন ওসামা मेरा 10th भी यहाँ से हुआ है 12th भी मेरा यहाँ से हुआ है मेरा बैचलर चल रहा है अभी सामने परीक्षा करंटली मैं परसू कर रहा हूँ अपना बैचलर्स इन कंप्यूटर साइंस मेरा फाइनल सेमेस्टर चल रहा है जून में मेरे एग्जाम्स थे এরই মধ্যে পুলিশের ফোনে পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে শুনে ওসামার খুব রাগ सरकार से मैं यही अपील करूंगा देखो सबसे पहले तो प्रैक्टिकली होकर सोचा जाए
সরকারকেই নাকি প্র্যাকটিক্যাল হতে হবে। প্রশ্ন উঠছে, ওসামা ভারতে এলেন কিভাবে, এতদিন থাকলেন কিভাবে? अगर मैं यहाँ से जाता हूँ अपनी मदर को लेके, सिस्टर को लेके, ठीक है, मेरे फादर है यहाँ पे, हम इनके बिना क्या करेंगे? एक फैमिली में फादर हेड होता है ना, तो हम फादर के बिना क्या करेंगे वहाँ? ওসামার মা পাকিস্তানি, বাবা ভারতীয়, মা বোন ওসামা তিনজনই পাকিস্তানের নাগরিক। এমন বিয়ের সুযোগেই পাকিস্তানিরা এপারে থেকে যাওয়ার সুযোগ পাচ্ছে। এতে কি দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না? এই প্রশ্নই তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। अब किस मंतव्य और मोटिव के साथ वो ब्याहे हैं, ये एक जांच का विषय है। और यहाँ लड़का नहीं मिलता क्या? यहाँ लड़की नहीं मिलती क्या? पाकिस्तान के साथ शादी करना, और पाकिस्तान हमारा दुश्मन देश जो है यहाँ शादी की है। पाकिस्तान हमारे यहाँ जो तबाही पैदा किया है, जिन लोगों ने साथ देने की मंशा से यहाँ शादी का बहाना बनाया है, उनको भी टाइट करने की आवश्यकता है। বিয়ের বাহানায় কেউ কেউ পাক গুপ্তচর সংস্থা ISI এর হয়ে চটবৃত্তি করছে না, তার গ্যারান্টি কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা শহরে ঘিঞ্জি এলাকার অগ্নি সুরক্ষা নিয়ে ফের এক রাশ প্রশ্ন তুলে দিল মেছুয়া বাজার। আগুনে মৃত্যু 2 শিশু সহ 14 জনের। এই খবরে আমরা আসব, তবে তার আগে আরো একটা কথা বলবো আপনাদের, আরো একটা খবর জানাবো এই মুহূর্তে আপনাদের। এই মুহূর্তের ব্রেকিং জানাবো আপনাদের, এক্সক্লুসিভ খবর দেবো আপনাদের। TV9 বাংলার হাতে পেহেলগাঁও জঙ্গি হামলার টুলকিটে 10টি চ্যাপ্টারে হামলা নির্দেশিকা। হামলার সময় কোড ওয়ার্ড ব্যবহার করেছিল জঙ্গিরা। কোড ওয়ার্ড বিজি, অস্ত্র দেওয়া হতে পারে। কোড ওয়ার্ড খতরা, নিরাপত্তা রক্ষীদের নজর রয়েছে। কোড ওয়ার্ড ড্রপ, অস্ত্র হাত বদল করা হয়েছে। কোড ওয়ার্ড পিকড আপ, হামলার জন্য অস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে গেছে। আর এরপরই পেহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলা চালায় জঙ্গিরা। হাইটেক যন্ত্র নিয়ে পেহেলগাঁওয়ে বৈশারণ্যে পৌঁছলো NIA। ঘটনাস্থলে করা হচ্ছে 3D ম্যাপিং। ঠিক কিভাবে কোন পথে উপত্যকায় ঢুকেছিল জঙ্গিরা, হত্যালীলা চালানোর পর কোন পথে পালিয়েছিল, স্পষ্ট হবে 3D ম্যাপিং এর মাধ্যমে। এখনো পর্যন্ত শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে NIA। থ্রি ডি ম্যাপিং হচ্ছে জঙ্গিরা কোন পথে যাচ্ছে, কোন পথে এসেছিল, এই সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে করা হচ্ছে তাই 3D ম্যাপিং। একটু আগে যে কথা বলছিলাম, কলকাতা শহরের ঘিঞ্জি এলাকার অগ্নি সুরক্ষা নিয়ে ফের একরাশ প্রশ্ন তুলে দিল আজকের মেছুয়া বাজার। আগুনে মৃত্যু 2 শিশু সহ 14 জনের। হোটেলের ভিতর থেকেই উদ্ধার হয়েছে একের পর এক দেহ। কেন তড়িঘড়ি আজকে পরাদের উদ্ধার করা গেল না, ঘটনাস্থলে গিয়ে জানা গেল আরও এক হাড় হিম করা তথ্য। অগ্নিকাণ্ডের সময় বন্ধই ছিল হোটেলের ইমার্জেন্সি দরজা। বেআইনি পানশালা তৈরির জন্যই নাকি বন্ধ ছিল আগুন থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর একমাত্র রাস্তা। ফের চতুর্গৃহ কলকাতা। আগুন আর মৃত্যু মিছিল শহরবাসীকে মনে করিয়ে দিল স্টিফেন কোর্ট আমরির মর্মান্তিক স্মৃতি। এবার সেই দৃশ্যই দেখা গেল ঘিঞ্জি বড়বাজার এলাকায়। আগুন লেগে গ্যাস চেম্বারে পরিণত হলো হোটেল, চলে গেল এতগুলো প্রাণ। সেই আগুনের ছাই ঘাঁটতেই উঠে এলো ভুরি ভুরি প্রশাসনিক গাফিলতি। সাধারণত এ ধরনের বড় বিল্ডিং এর ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা, কিন্তু মেছুয়া বাজারের সেই ব্যবস্থা কাজ করেনি। বেশিরভাগ যন্ত্রই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এমনকি অগ্নি নির্বাপক পাইপ থেকে আগুন নেভানোর জলটুকুও পাওয়া যায়নি। জল নেই ভেতরে, তো দমকল বললো জল নেই, ওর পুরো ওদের নিজের জল দিয়ে কাজটা করলো। প্রেশার একটু থাকলে একটু উপরে যেত, প্রেশার ছিল না, বন্ধ হয়ে গেল। আর তারপরে যা হলো সব দমকল দিয়ে। ওর মধ্যে জল বেরোলো না। ফায়ার ব্রিগেডই বললো এরকমই কি জল ওর মধ্যে নাই, রিজার্ভ জলও নাই। যদি ও জল থাকতো তো অনেক লোক বাঁচতে পারত। এতেই গাফিলতির শেষ নয়। সবথেকে চমকে ওঠার মতো তথ্য, আগুনের সময় বন্ধ ছিল হোটেলের এমার্জেন্সি এক্সিট। কেন? সেই কারণ খুঁজতে গিয়ে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। স্থানীয় মানুষেরাই জানান, কিছুদিন আগেই একটি পানশালা তৈরির কাজ শুরু করে ওই হোটেল, যার ফলে এমার্জেন্সি দরজার পিছনে ডাই করা নির্মাণ সামগ্রী। ফলে আগুন লাগার পরও পালিয়ে বাঁচার কোনো সুযোগই পাননি হোটেলের আবাসিকরা। ইটের গাঁথনি, অর্থাৎ ঠিক দোতলায়
সেই ইটের গাঁথনি অংশে ছিল রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁকে 3 মাস আগে পানশালায় রূপান্তরিত করা হয়। এইখানে কি তৈরি হচ্ছিল এটা? বার কাম রেস্টুরেন্ট। এই দোতলায়? একতলা। বার তৈরি হচ্ছিল। বার তৈরি করে এটা কতদিন ধরে হচ্ছিল? রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করছিল। রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করা হচ্ছিল। এটা কতদিন ধরে হচ্ছিল? এই তো 2 মাস 2.5 মাস হলো। 2 মাস 2.5 মাস হলো। রেস্টুরেন্টে কি সব বন্ধ করে দেওয়া হয়েছে? সব বন্ধ করে দিয়েছে। বেআইনি নির্মাণের জেরেই যে এত বড় দুর্ঘটনা তা জানিয়েছে দমকলও। তাদের মতে নির্মাণ সামগ্রীর মধ্যে দাহ্য পদার্থ মজুদ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। এনারা ফার্স্ট ফ্লোরে বারকে এক্সটেন্ড করছিলেন, সেই জন্যে কিছু প্লাইউড আর কম্বাস্টেবল মেটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল। সিস্টেমগুলো পুরো ডিফাঙ্ক্ট ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম। ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 মে ওনারা করেছিলেন, তারপরে রিনিউ করার নেই। হোটেলে বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন খোদ দমকল মন্ত্রীও। একটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব কিছুভাবে কাঠ ফাট দিয়ে যে ঢুকতে এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, আমাদের যেটা খবর পাচ্ছি ওখানে কিছু কাজকর্ম, কিছু কাঠের কাজ ফাজ ওখানে কিছু হচ্ছিল, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। আর এরা যেগুলো করে যৌতুকগৃহটা নিজেরাই তৈরি করে। গাফিলতি ছিল মানছে প্রশাসনও। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তবে কি করছিল পুরসভা, দমকল? কিভাবে ন্যূনতম ছাড়পত্র ছাড়াই ঘিঞ্জি এলাকায় চলছিল এই যৌতুকগৃহ? ফলে এতগুলো মানুষের জীবন চলে যাওয়া আঙুল তুলে দিল প্রশাসনিক নজরদারি নিয়ে। এই ধরনের ঘটনা অতীতেও দেখা গিয়েছে, তারপর কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটি কতটা নজরদারি রাখে সেটা কিন্তু প্রশ্ন তুলে দিল মেচুয়া বাজারের এই মর্মান্তিক ঘটনায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি10 বাংলা, কলকাতা। এই মর্মান্তিক ঘটনার দায় কার? এতগুলো মৃত্যু দায় কার? যদিও সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কি বলছেন আপনাদেরকে জানাবো, পাশাপাশি তার পাল্টা কুণাল ঘোষের বক্তব্য রইল ব্যাক টু ব্যাক। না, প্রথম কথা হচ্ছে 22 সালে দমকল বলছে যে লাইসেন্স চলে গেছে। এটা দেখার কাজ কার যে লাইসেন্সটা চলে গেছে, লাইসেন্সটা রিনিউ হয়নি? আমার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের কি কোনো সিস্টেম আছে? ইজ দেয়ার এনি সিস্টেম যার মাধ্যমে তারা চেক করে যে কার নেই কার আছে? না থাকলে পরে তাকে গিয়ে সেটা বন্ধ করে দেওয়া বা মালিককে নোটিশ পাঠানো, কিছু তো একটা ব্যবস্থা থাকবে রে ভাই। একের পর এক ঘটনা ঘটছে, মালিক কিছুদিনের জন্য পালিয়ে যাচ্ছে, বাস সব সমস্ত সেটেল হয়ে যাচ্ছে। যা নেয়া নিয়ে নেবে, টেবিলের তলে দেয়া নেওয়া হয়ে যাবে, মানুষগুলো মরে গেল, জীবন চলে গেল, সমস্ত কিছু ভুলে যাবে। সরকার নেই, মারা গেছে, এবং এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। এত বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, কোটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই দাদা, এতগুলো ধ্বংস হবেই। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব, 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা হবে দায়িত্ব আপনার। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। মুখ্যমন্ত্রী সারা রাত জেগে আছেন, মুখ্যমন্ত্রী ঘুমননি। মুখ্যমন্ত্রী কখনো দমকল মন্ত্রী সুজিত বোস, কখনো অরূপ বিশ্বাস, 2 মন্ত্রী, ওপাশে মেয়র, ওপাশে ডক্টর শশী পাঁজা। এবার মুখ্যমন্ত্রী তার নিজস্ব যে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন প্রত্যেককে দিয়ে গোটা অপারেশনটা দেখছেন। বাকি এর সঙ্গে মন্দিরের কেন তুলনা হবে? এর সঙ্গে তো মন্দিরের তুলনার কোনো জায়গা নেই। একটা শিডিউল্ড প্রোগ্রাম, আর ওদিকে একটা দুর্ঘটনা আচমকা ঘটে গেছে। তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী জানেন কখন কি করতে হবে।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH